শুভেচ্ছা। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন এই অনুষ্ঠানে সচরাচর আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনা বিশেষ করে রাজনীতি নিয়ে কথা বলি। আজ তা খানিকটা ব্যতিক্রম। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, আগুন কিংবা যে কোনো সংকটে, এমনকি রাজনৈতিক সংকটেও সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মতো যারা পাশে এসে দাঁড়িয়েছে বিপদের সময়, তারা হচ্ছে দেশের তিন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আজ সেই সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে নানা উদযাপনের ভিতর দিয়ে। সেই সশস্ত্র বাহিনী দিবস এবং সশস্ত্র বাহিনীর লক্ষ্য, উদ্দেশ্য, আগামীর স্বপ্ন, চ্যালেঞ্জ, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার শিরোনামও নির্ধারণ করেছি সশস্ত্র বাহিনী দিবস 2024। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সশস্ত্র বাহিনীর 3 জন কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান পিএসসি, তিনি প্রধান সমন্বয়ক নিউক্লিয়ার সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সিস্টেম সার্ভিস। ব্রিগেডিয়ার ইরফানুল, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন কমোডোর জাহাঙ্গীর আদেল সামদানি, তিনি এনজিপি এনডিসি পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নারায়ণগঞ্জ। কমোডোর জাহাঙ্গীর, আপনাকেও স্বাগত। এবং আছেন এয়ার কমোডোর একেএম আব্দুর রাজ্জাক, জিইউপি পিএসসি, তিনি উড্ডয়ন শাখা বাবিবা কুর্মিটোলার অধিনায়ক। আপনাকেও স্বাগত এয়ার কমোডোর আব্দুর রাজ্জাক। আমরা আলোচনা শুরু করতে চাই জেনারেল ইরফান আপনাকে দিয়ে। সশস্ত্র বাহিনী দিবস, এই দিনটা আমরা প্রতি বছরই এই সময়ে কথা বলি। আপনি জানেন যে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের যাত্রা শুরু। কি ঘটনা সেটি আমরা সবাই জানি। এবছরের সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যটা কি, অথবা এবার আমরা একটু উদযাপনটাও যদি দেখলাম, আমাদের একজন নোবেল বিজয়ী আছেন এবং ছিলেনও, তাকে প্রথম সম্ভবত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেখা গেল। দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনাকে দেখা গেল। ফলে সব মিলিয়ে যদি একটু তাৎপর্যটা বলেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শককে আমার আন্তরিক ধন্যবাদ। সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এভাবে শুরু করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমি আপনার উত্তর দেওয়ার আগে প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক এবং আমরা ইউনিফর্ম পরে আছি। আমি সেই সাথে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অকুতভয় প্রচেষ্টায় আমরা চূড়ান্ত বিজয় পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমরা এবছর কিছুটা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিবেশে আমরা সশস্ত্র বাহিনী দিবস পালিত করছি। আমরা এতটুকু দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী কিংবা বাংলাদেশ বিমান বাহিনী, আমরা তিনটা বাহিনী, আমরা সশস্ত্র বাহিনীকে রিপ্রেজেন্ট করি। আমরা দেশ ও জাতির আস্থার প্রতীক, গৌরবের প্রতীক। এবং যে কোনো অর্পিত দায়িত্ব পালনে আমরা কিন্তু আমাদের যে স্পিরিটটা, সে স্পিরিটটাই হচ্ছে কিন্তু দেশ ও জাতির আস্থা এবং গৌরব। এবং যে কোনো একটা দায়িত্ব পালন করতে গেলে আমরা সর্বপ্রথম চিন্তা করি দ্যাট উই শুড বি দ্য প্রাইড অফ দ্য নেশন। যে কারণেই আমাদের যখন জাতির যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রয়োজন হয়েছে, আমরা আমাদের নেতৃত্বের প্রতি অবিচল থেকে, আমরা আমাদের ইন্টিগ্রিটি বজায় রেখে আমরা দেশ ও জাতির পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং আগামী দিনগুলোতেও যে কোনো অর্পিত দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর যে আমরা আমাদের নেতৃত্বের প্রতি অবিচল থেকে দেশ ও জাতির প্রয়োজনে আমরা জনগণের আস্থা ও গৌরবের প্রতীক হিসেবে থাকতে চাই। জি, এটাই আমার অনুধাবন। জি, কমোডোর জাহাঙ্গীর আদেল সামদানি, যে জায়গাটায় উনি শেষ করলেন যে আপনাদের সম্ভবত দুটো বিষয়, একটা হচ্ছে কমান্ড ফলো করা, আর একটা হচ্ছে মানুষের আস্থা এবং বৃহত্তর অর্থে জনস্বার্থকে রক্ষা করা। আমরা এই সাম্প্রতিক যেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, একটা নতুন প্রেক্ষাপট, সে সময় সশস্ত্র বাহিনী মাঠে ছিল এবং আমরা অন্য নিরাপত্তা বাহিনী, র্যাব বলি, পুলিশ বলি, বিজিবি বলি, তারা যে পক্ষে ছিল সশস্ত্র বাহিনী সে পক্ষেই ছিল, দেখেছি। কিন্তু এরকম ছবি আমরাই টেলিভিশনে অন এয়ার করেছি যে আপনার একদম সৈনিক থেকে শুরু করে হয়তো কর্মকর্তা পর্যায়ের যারা, তাদেরকে যারা আন্দোলনকারী ছিলেন তারা কোলে নিয়ে নাচছেন বা উদযাপন করছেন। এইটার মাঝে যেটা আসলে কি, আপনারাও তো সরকারেরই অংশ ছিলেন, এটা কিভাবে আপনারা পারেন? আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে এবং সর্বস্তরের অফিসার এবং নাবিকদের পক্ষ থেকে যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই বিশেষ দিনে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনটা শুরু হয়েছে
আপনার স্বাধীনতা 1971 সালের পর থেকেই। সো এটা আসলে ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি সব তার সঙ্গে রিলেটেড। বাট আজকের দিনটা কেন এত ইম্পর্ট্যান্ট সেটাই আপনার প্রশ্ন। দেখেন, আমাদের দেশের স্বাধীনতার চরিত্রের দুইটা দিক ছিল। আমি যদি অন্যান্য অনেক কিছু বাদ দিয়ে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে মানুষ হবে এই দেশের মালিক, এবং সেকেন্ড পয়েন্ট ছিল আমাদের এই মানুষের যে বিভিন্ন শ্রেণীভেদ আছে এদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সমতা থাকবে। এবং আমরা নিজেদের মধ্যে যেমন আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিলাম অনেক আগে এই বাংলাদেশের ভূখণ্ডে, আমরা সেভাবেই থাকতে চাই। আমরা একজনের সাথে আরেকজনের সহমর্মিতা, আন্ডারস্ট্যান্ডিংটা সেই লেভেলে রাখবো। বাট মাঝখানে কোনো কারণে হয়তো সেটা আমরা রাখতে পারিনি। সো বর্তমানে যে আন্দোলন বা যে নতুন ড্রাইভ বাংলাদেশে আমরা দেখলাম জুলাই আগস্ট মাসে, সেটাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যেন 71-এর সেই প্রেক্ষাপটটা যেন আমাদের সামনে আবার চলে আসলো। সো যাই হোক, তো আমাদের অবশ্যই ব্রিগেডিয়ার ইরফান বলেছেন যে চেইন অফ কমান্ড বা নেতৃত্বের প্রতি শ্রদ্ধা বা আস্থা সবসময় রাখতে হয়, এবং এই জন্যই আমাদের প্রতি আস্থাটা দেশের জনগণের থাকে। আমরা ইচ্ছা করলেই ডিসিপ্লিনটাকে সহজেই যে কোনোভাবে ব্রেক করি না, এবং সেটাকে আমরা একদম যখন আমাদের সামষ্টিকভাবে এটাকে প্রয়োজন হয় ব্রেক করার, তখন হয়তো কেউ করতে পারে। বাট এখানে আপনি বললেন যে আমাদের প্রতি, আমরাও সরকারের একটা অংশ ছিলাম, কেন আমাদের প্রতি সেই আস্থা রইল? বিকজ আমরা কিন্তু ওই যে ছাত্রদের প্রতি যে অন্যায়ভাবে কোনো প্রাণনাশ বা অতিরিক্ত রক্তক্ষরণ সেই ধরনের জিনিসের জন্য আমরা আসিনি। বিকজ আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা এই দেশের মাটিতে বড় হয়েছি। এই দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতাটা বেশি। তো সেই ধরনের দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। সেই সময়টায় কিছুটা সময় লেগেছিল ইনিশিয়ালি, হয়তো বা পরে আমরা সেটা গুছিয়ে নিয়েছি নিজেদেরকে। থ্যাংক ইউ। জি, দারুণ। আমি এয়ার কমোডর রেখে আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই যে একটা বড় ধরনের ভয় পশ্চিমা দেশগুলোতেও এ ধরনের ঘটনা ঘটে। আমাদের দেশে কার্যত 5 তারিখ দুপুর থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোনো সরকার ছিল না। 8 তারিখ শপথ অনুষ্ঠান শেষ হতে হতে 9টা বেজে গেল, মানে 5 তারিখ হাফ বেলা, 6, 7, 8 3 দিন একটা দেশে ওই অর্থে সরকার নাই। কিন্তু বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই, চুরি ডাকাতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও বিদ্যুৎ 24 ঘন্টা 48 ঘন্টা না থাকলে কি হয় আমরা দেখেছি, সেটি হলো না। তার একটা বড় কারণ সম্ভবত এটা যে অনেক মানুষ রাস্তায় ছিল, শিক্ষার্থী যারা আন্দোলন করছিল তারা ছিল, অন্যান্য রাজনৈতিক শক্তি ছিল, আবার পাশাপাশি একটা যারা দুষ্কৃতিকারী তাদের একটা ভয়ের কি এটাও কারণ ছিল কিনা যে আপনারাও মাঠে ছিলেন তখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি আপনার যমুনা টিভির মাধ্যমে আমার মাননীয় বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে দেশবাসীকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবার আপনার যে প্রশ্নটা করলেন খুবই সুন্দর একটা প্রশ্ন, যে অলমোস্ট 3 দিন আমাদের দেশে কোনো সরকার ছিল না, এবং এমন একটা পরিস্থিতি ছিল, শুধু সরকার ছিল না তা না, মানুষ সবাই একটু আন্দোলিত ছিল, সবাই উদ্দীপ্ত ছিল, এবং ওই সময় অনেক দুর্ঘটনা ঘটছিল। বাট একটা জিনিস আমি বলবো যে আমার পূর্বের দুই বক্তা যেটা বলেছেন যে সশস্ত্র বাহিনীর আমরা সদস্যরা সবসময় জনগণের পাশে আছি, এবং এটা কিন্তু এইবার আবার এটা প্রমাণ হলো। যেমন আপনারা সেনাবাহিনীকে সারা দেশে দেখেছেন। আমি আমার যদি উদাহরণ দেই, আমরা যেমন এই 3 দিন 3 রাত ঘুমাইনি। এয়ারপোর্ট কিন্তু 6 ঘন্টার জন্য ক্লোজ করা হয়েছিল, মানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাট আপনার অ্যাকচুয়ালি ক্লোজ ছিল 2 ঘন্টা। বাকি সময় কিন্তু সব কিছু চলেছে। এখানে আপনার 5টার দিকে পুলিশ কিন্তু এপিবিএন পুলিশ সবাই উইথড্র হয়ে গিয়েছে, তারা চলে গিয়েছে, আর্মস ফেলে দিয়ে, ইউনিফর্ম ফেলে দিয়ে চলে গিয়েছে। আমার সামনে হাজার হাজার লোক ছিল, লক্ষ লক্ষ লোক ছিল যারা নাকি এয়ারপোর্টে ঢুকতে চাচ্ছে। কিন্তু আমি বলবো যে দেশবাসীর প্রতি যে আমাদের আস্থা, আমাদের প্রতি দেশবাসীর আস্থা এবং আমাদের প্রতি দেশবাসীর যে বিশ্বাস, সেই বিশ্বাসের কারণে যখন আমরা তাদের সামনে দাঁড়ালাম, তারা তখনও আমাদের বাউন্ডারিটা ক্রস করে নাই। করলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তো
আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে ওইরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, লুটপাট হয় নাই, এটা সত্যি কথা। যদিও অনেকে বলে যে এরকম হয়েছে, বাট যেরকম প্রেডিকশন ছিল তার তুলনায় কিন্তু কিছুই হয় নাই তা না। বাট যেরকম প্রেডিকশন ছিল, এবং এগুলো নিয়ে তো মাঝে মাঝে আপনার স্টাডি হয়, রিপোর্ট হয়, আমি ওগুলাতে যাব না। বাট আমাদের যেরকম প্রেডিকশন ছিল, দেশবাসীর যে প্রেডিকশন ছিল, আপনাদের সংবাদ মাধ্যমের যে প্রেডিকশন ছিল, সেই তুলনায় কিছুই হয় না আমি বলবো। এবং অলমোস্ট যেগুলো হয়ে গেলে কিন্তু ছিচকে টাইপের অপরাধ যেগুলো হয়েছে, এবং পরে কিন্তু বোঝা গিয়েছে যে এটা জাস্ট চোর ডাকাত অথবা ছিনতাই এরকম যারা সুবিধা নিতে চেয়েছে এরকম, বাট ওই প্রতিশোধমূলক ওই ধরনের খুব বেশি কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। তো এর জন্য আমাদের উপস্থিতি অবশ্যই একটা বড় কারণ ম্যাটার ছিল। যে আমি আবার একটু জেনারেল ইরফান আপনার কাছে ফিরতে চাই। আমরা দেখলাম যে এখনো সেনাবাহিনী মাঠে আছে। আমাদের সেনাবাহিনী তো দেশের নানা ধরনের কার্যক্রম করে, ধরেন আমাদের বিভিন্ন স্থাপনা থেকে শুরু করে ফিজিক্যাল সিকিউরিটি, সায়েন্টিফিক সিকিউরিটি, সেগুলো করে। আপনি নিজেও সেই প্রক্রিয়ায় জড়িত, এবং এখনও বিচারিক ক্ষমতা নিয়েই সেনাবাহিনী আছে। এবং আপনি জানেন যে নানা ধরনের অস্থিরতা কিন্তু চলছে, আজকে এই আন্দোলন, কাজকে এই আন্দোলন, এবং যার যত দাবি তারা সেটি জানাচ্ছে। ফলে এই সেনাবাহিনী এখন মাঠে থাকার ফলে বাড়তি কি মাত্রা যোগ করছে আসলে আমাদের প্রশাসনে, বিচার ব্যবস্থায় বা পুরো রাষ্ট্র পরিচালনায়? প্রথম যে মাত্রাটা যোগ করছে সেটা হচ্ছে বিশ্বাস। জনমনে এই বিশ্বাসটা আছে, এই আস্থাটা আছে যে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যখন মাঠে আছে তখন অন্যায় বা যে কোনো প্রকার অনিয়ম করা সম্ভব নয়। আপনি জেনে হয়তো খুশি হবেন যে আমরা একটা ডেটা নিয়েছি যে গত 2 মাসে, বিশেষ করে যখন সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা সদস্যকে বা সশস্ত্র বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার দেওয়া হলো, তারপর কিন্তু নথিভুক্ত যে ক্রিমিনাল রেকর্ড এটা অনেকাংশে কমে গিয়েছে। সো দিস ইজ আ সিগনিফিক্যান্ট একটা সিম্বল যে আমরা মাঠে থাকার কারণে আমরা যখন আমাদের বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি, আমাদের পুলিশ বাহিনীকে সহায়তা করছি, আমাদের যে সমন্বিত প্রচেষ্টা, এই প্রচেষ্টায় কিন্তু যারা অনিয়ম করতে চাচ্ছে বা যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা একটা বিরাট একটা ডেটারেন্স ক্রিয়েট করে রেখেছি। এবং এটা জনমনের একটা আস্থা, এটা সাধারণ মানুষের একটা বিশ্বাসের একটা অংশ, এবং সেই বিশ্বাসের অংশটুকুই কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা। এবং যে কারণে কিন্তু আমাদের যে রেকর্ড অফ ক্রিমিনাল অ্যাক্টস বা নথিভুক্ত যে অপরাধসমূহ সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এটা ধরেন নিয়মিত বাহিনী যারা, আপনারা যদি অনেক দিন থাকেন, কারণ যে জিনিসটা খুব চিফ হয়ে যায় সেটা নিশ্চয়ই দীর্ঘদিন থাকবেন, এটা নিশ্চয়ই সবসময় থাকবে না বা অনেক দিন থাকবে না। অবশ্যই এটা সারা জীবনের জন্য তো থাকবে না, বা এটা অবশ্যই একটা সাময়িক একটা ব্যাপার। এবং যখনই আমাদের বেসামরিক প্রশাসনকে বা তারা যদি মনে করেন যে এই মুহূর্তে আর দরকার নেই, সেনাবাহিনীর কোনো কার্যক্রম বা সশস্ত্র বাহিনীর কোনো কার্যক্রম দরকার নেই, সেই মুহূর্তে আমরা আমাদের নিজস্ব কর্মকাণ্ডে ফেরত আসব, আমরা আমাদের নর্মাল লাইফে ফেরত চলে আসব এবং নিয়মিত বাহিনী সেগুলো চালাবে। যে কমোডর জাহাঙ্গীর আদিল, আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু জানতে চাই যে আমাদের একটু মনে আছে 1/11-এর সময়ের কথা। সেই সময়ে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা হলো, যেটি এখন অনেক কিছুকে সহজ করে দিয়েছে, পাসপোর্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট। সেটি যে সময়টা করা হয়েছিল সে সময়ে সেনাবাহিনী সেই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, পুরো প্রকল্পের সঙ্গে। ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা যেটি হাতির ঝিল, সেটিও বাস্তবায়ন হয়েছিল সেই সময়। কদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্মাণ নিয়ে ঢাকার ভিতরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল নেই, তারা দীর্ঘদিন সাফার করছে, সেটি হয় নাই। তারা সেটির কনস্ট্রাকশনের জন্য সেনাবাহিনীকে মিছিল করে চেয়েছে। ফলে আপনাদের সেনাবাহিনী বলি বা সশস্ত্র বাহিনীকে বলি, তারা চেয়েছে। ফলে এই বিশ্বাসটা ধরে রাখাটাও কখনো কখনো একটা বড় চ্যালেঞ্জ হয় কিনা, এবং কখনো কখনো আপনারাও কোনো চ্যালেঞ্জ ফেস করেন কিনা, কারণ মানুষের লেভেল অফ এক্সপেকটেশন তো অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আপনার প্রশ্নের দুটা দিক, একটা হচ্ছে যে জনগণের আস্থা, এবং সেকেন্ড পার্ট হচ্ছে চ্যালেঞ্জ অবশ্যই আছে। আরেকটা সাইড হচ্ছে যে আমরা নিজেদেরকে সেই রকম লোভ লালসা থেকে দূরে রাখতে পারবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ব্রিগেডিয়ার ইরফান বললেন যে জনগণের আস্থা আমাদের উপর আছে, এবং সেটা বিভিন্ন স্টেপে, বিভিন্ন বছরে, বিভিন্ন ক্রাইসিসে আমরা দেখেছি যে জনগণ লাস্ট রিসর্ট হিসাবে আর্মিকে সামনে দেখতে চায়, নেভি এয়ারফোর্স পাশে থাকে সব সময়। বাট এটা আসলে সর্বশেষ হওয়ার কথা না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আর্মি, নেভি, এয়ারফোর্সকে যে কারণে তৈরি করা হয় বা পৃথিবীর বিভিন্ন দেশে, তা হচ্ছে কিন্তু ওয়ার ফাইটিংয়ের জন্য। আমরা সমুদ্রে যুদ্ধ করবো, হ্যাঁ, তারা আকাশের প্রতিরক্ষা দিবে।
সো সিভিল যে ডিউটিগুলি এটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল অ্যাক্টিভিটি এবং খুবই সামান্য সময়ের জন্য এগুলি নর্মালি ক্রাইসিস মোমেন্টেই করা হয়। সো সেই সময় আমরা যে সমস্ত কাজকর্ম করি সেগুলি একদমই মানে ফোকাসড এবং টু দ্য পয়েন্ট ওইটুকুই আমি করব। বাট এই যে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কিছু স্পেশাল অ্যাক্টিভিটি স্পেশালি আর্মি থেকে করা হয়, যেমন এনআইডির কথা আপনি বললেন, পাসপোর্টের সঙ্গে আর্মি পুরোপুরি জড়িত আছে, বা বড় বড় রাস্তার যে কনস্ট্রাকশনের কাজ করে থাকে, এগুলার বিভিন্ন কারণ, যেমন অন্যান্য সংস্থা সময় মতো ডেলিভারি করতে পারছে না হয়তো, অথবা এখানে দুর্নীতির কোনো কিছু থাকে যেটা মনিটরিংয়ে মানে ঘাটতি থাকতে পারে, সেই সমস্ত জায়গাগুলি বাংলাদেশ সেনাবাহিনী, আমরা নৌবাহিনী থেকেও কিছু কিছু কাজ করে থাকি। সেই কাজগুলিকে আমরা সবসময় চেষ্টা করি সময় মতো এবং কোয়ালিটি সম্পন্ন কাজ দেওয়ার জন্য, এবং সেইটার কারণেই সরকারের কাছে এবং বাংলাদেশের জনগণ নিজে তো চোখের সামনেই দেখে, সেই কারণে ওনারাও আমাদের প্রতি সেরকম একটা আস্থা রাখছেন। বাট এটার পিছনে আসলেই আপনি ঠিকই বলেছেন, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। যেমন ধরেন প্রাকৃতিক বিভিন্ন কারণে সময় মতো এটা ডেলিভারি করা যায় না, বা আমাদের দেশের সব সময় সব ধরনের সক্ষমতা থাকে না। সো বিদেশি কিছু ইকুইপমেন্ট এবং কোম্পানির সহায়তা নিতে হয়, ফাইন্যান্সিংয়ের কিছু সমস্যা হয়ে থাকে। সেগুলি যদি আগে থেকে প্ল্যানিংটা ঠিকমতো করা হয়, আমার মনে হয় এগুলো সমস্যা হয় না, উই ক্যান মেক ইট। আর তাছাড়া এই ধরনের জিনিসে আমাদের সবসময় স্পেশালাইজড লোকজনও থাকে না। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বর্তমানে বাংলাদেশ আর্মি অত্যন্ত দক্ষতা অর্জন করেছে, বাট একসময় তাদেরও এগুলো করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আর শেষে আমি যেটা বলছিলাম যে আমাদের নিজেদের ইন্টিগ্রিটিটা বজায় রাখা খুব লম্বা সময় হলে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, কারণ এর মধ্যে অনেক ধরনের আউটসাইড পেরিফেরিয়াল আপনার ইনফ্লুয়েন্স কাজ করে, যেগুলি আমাদেরকেও ইনফ্লুয়েন্স করতে পারে মানুষ হিসাবে। সো যত কম সময়ের মধ্যে এগুলি শেষ করা যায়, যত কম অ্যাক্টিভিটিতে আমি জড়াতে পারি সিভিল অ্যাক্টিভিটি, ততই আমাদের জন্য ভালো। জি, কমোডর আব্দুর রাজ্জাক, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের তো দুটো প্রতিবেশী, মানে ল্যান্ড বর্ডার, ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের এমন একটা ইস্যুতে টানাপোড়েন যে ইস্যুটার জন্য কোনোভাবেই বাংলাদেশ দায়ী না, কিন্তু সে টানাপোড়েনটি হচ্ছে তারা একাধিকবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্য দেখিয়েছি, আইএসপিআরের যে বিবৃতি ছিল। ফলে এই ধৈর্য দেখানোটা কখনো কখনো ভুল বার্তাও যায় কিনা, অথবা আমাদের সক্ষমতা আসলে কতটুকু আমাদের রক্ষা করার জন্য এই 50-52 বছরে আমাদের বিমান বাহিনী কতখানি এগোলো আমার জনগণের নিরাপত্তার জন্য? ধন্যবাদ আপনাকে। এটা আমার মনে হয় দেশের অনেক মানুষেরই মনের একটা প্রশ্ন যে এটা কিভাবে সম্ভব, অথবা এটা এরকম হচ্ছে কেন। প্রথমেই আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা যদি চাই, তারা কিছুতেই আমাদের আকাশের যে সীমা, আকাশ বর্ডার, সেটা ক্রস করতে পারবে না। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে, আমাদের ইকুইপমেন্ট আছে, এয়ারক্রাফট আছে, আমাদের দক্ষ বৈমানিক এবং অন্যান্য সাজ সরঞ্জাম আছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, এটা আপনার মায়ানমারের আভ্যন্তরীণ যে রাজনীতি, আভ্যন্তরীণ যে সংকট, এই সংকটের কারণে তারা নিজেদের লোকদের উপরে গুলি বর্ষণ করছে, আকাশ থেকে গুলি বর্ষণ করছে। এখন ওটার 2-1টা গুলি এসে বাংলাদেশে পড়ছে, এই জন্য আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন না। মানে টার্গেট বাংলাদেশ, আপনাকে বুঝতে হবে যে তার উদ্দেশ্যটা কি। এবং আকাশ যুদ্ধটা এমন একটা জিনিস, এটা কিন্তু যেই মুহূর্তে আপনার সে ইন্টেনশনালি অন্য কোনো দেশ আমাকে আক্রমণ করলো, তার আগে তাকে যুদ্ধ ডিক্লেয়ার করে নিতে হবে, মানে রীতি অনুযায়ী। শুধু রীতি না, মানে আপনার সে তখনই আসবে যখন আমি জানি যে সে আসবে। আমাকে মানে হঠাৎ করে আপনাকে কেউ আক্রমণ করবে না, হঠাৎ করে আমাকে কেউ আক্রমণ করবে না। সুতরাং তার উদ্দেশ্য কিন্তু আমাকে আক্রমণ করা না, তার উদ্দেশ্য তার বাউন্ডারির ভিতরে, তার সীমানার ভিতরে। সুতরাং ওখানে আসলে আমাদের পররাষ্ট্রনীতির যে, আমরা কিন্তু পররাষ্ট্রনীতিরই একটা এলিমেন্ট, আমরা এলিমেন্ট। সুতরাং ওই পররাষ্ট্রনীতির ইয়েতে কিন্তু এটা পড়ে না। সুতরাং আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নাই। তারা আমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই, তারা তাদের লোকদেরকে মারছে। জি, আমরা একটা বিরতিতে যাই। আমরা বিরতিতে ফিরে এসে জানতে চাই যে সব বাহিনীর একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আমাদের বাহিনীগুলোকে আমরা আগামী দিনে কোথায় দেখতে চাই, সেটা প্রযুক্তিগতভাবে, সক্ষমতায়। কারণ মানে কোনো দেশ কূটনীতির কথা ভাই বলছিলেন, কূটনীতি কতখানি শক্তিশালী সেটা আসলে আপনার ডিফেন্স কতখানি শক্তিশালী সম্ভবত তার উপর নির্ভর করে। ব্রিগেডিয়ার ইরফান, যে প্রশ্নে যাওয়ার কথা তার আগে একটু শুনতেই চাই যে আমাদের সীমান্ত রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর
দক্ষতা, আমরা যদি বলি প্রযুক্তিগত উৎকর্ষতা, আমাদের মনিটরিং, বিশেষ করে মিয়ানমারের সঙ্গে একটা টানাপোড়েন আছে। আপনি জানেন সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে একটা টানাপোড়েন সরকারি কূটনৈতিকভাবে চলছে। সেগুলো নিশ্চয়ই সরকার টু সরকার দেখবে, কিন্তু যদি সেরকম কোনো পরিস্থিতি হয় যে জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনাদের আসলে কতখানি আপনার প্রস্তুত? দেখুন, আমাদের যে প্রশিক্ষণ সিস্টেমটা আছে বা ট্রেনিং সিস্টেমটা আছে, সেই ট্রেনিং সিস্টেমটার মূল ফোকাস হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। যে কারণে সেনাবাহিনীকে বিভিন্ন কমান্ড অঞ্চলে বা বিভিন্ন ডিভিশনের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে সেগুলোতে ভাগ করা আছে। প্রত্যেকটা দায়িত্বপূর্ণ এলাকায় কিন্তু আমাদের ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট আছে, থ্রেট অ্যাসেসমেন্ট আছে। অর্থাৎ একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এমন কোন এলিমেন্ট যদি সেখানে বিকশিত হয় বা সেখানে ডেভেলপ করে, তাহলে সেই দায়িত্বপূর্ণ এলাকায় সেই ডিভিশনটা কিভাবে সেই থ্রেটটাকে ট্যাকেল করবে, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু আমাদের ডিভিশনগুলো তাদের ট্রেনিং কার্যক্রম পরিচালনা করে। রেগুলার বেসিসে আমরা সেখানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি, আমরা কমান্ড পোস্ট এক্সারসাইজ করি, আমরা ব্যাটল ইনফরমেশন আপডেট করি, আমরা থ্রেট ইনফরমেশন আপডেট করি। এটা যে কোনো দেশের আর্মি সেটা করে থাকে। সুতরাং আমাদের যে ডক্ট্রিন আছে সেই ডক্ট্রিন মোতাবেক কিন্তু আমরা আমাদের প্রতিনিয়ত প্রশিক্ষণ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করি। এখন আপনি বর্ডারের যে সুরক্ষার কথা বলছেন, আমাদের বর্ডারের প্রথম সুরক্ষার দায়িত্ব কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের। এবং বর্ডার গার্ড বাংলাদেশ তাদের যে কর্মদক্ষতা এবং তাদের যে নিষ্ঠা, তারা কিন্তু প্রমাণ করেছে যে তারা দে আর কেপেবল অফ ম্যানেজিং এনি সিচুয়েশন অর এনি থ্রেট ফ্রম দ্য বর্ডার। তবে বিজিবির একটা লিমিট আছে, অর্থাৎ যেই অংশটুকু পর্যন্ত তারা সেই লিমিটটাকে ধরে রাখতে পারবে তারা সেটা প্রোটেক্ট করবে। এরপর যেটা নিয়মিত বাহিনী, সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী, তাদের আমাদের যে এখন তো আমাদের, আমি এটা একটু অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমাদের যে ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে একটা জয়েন্ট ওয়ারফেয়ার করার যে সক্ষমতা, এটা আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমাদের বিমান বাহিনী তারা যে আকাশ প্রতিরক্ষা কিংবা তাদের যে এয়ার বেস প্ল্যাটফর্মগুলো আছে, কিংবা আমাদের মেরিটাইম সেক্টরে আমাদের যে নেভির যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, সেগুলো আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য অত্যন্ত ইন্সপায়ারিং এবং এনকারেজিং। এবং আমরা যখন আমাদের যে অপারেশন প্ল্যানগুলো করি, আমরা কিন্তু আমাদের তিন বাহিনীর সক্ষমতাকে সর্বোচ্চ সমন্বিতভাবে অপটিমামটাকে আমরা ইউজ করতে পারি, সেভাবেই কিন্তু আমরা আমাদের প্রশিক্ষণও পরিচালনা করে থাকি। এবং আমাদের যে অ্যাওয়ারনেসটা, কিংবা আপনি যদি বলেন আমাদের আপৎকালীন সময়ে আমাদের যে করণীয় বিষয়গুলো হতে পারে, বা ইন টার্মস অফ এনি কন্টিনজেন্সি আমাদের কি হতে পারে, সেভাবে কিন্তু আমাদের প্রস্তুতি আছে। আমাদের যে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ আছে, আমাদের আর্মি ওয়ার কলেজ আছে, সেখানে কিন্তু আমরা রিয়েল টাইম সিনারিও নিয়ে আমরা কাজ করি। এবং প্রতি বছর আমাদের যে এক্সারসাইজগুলো হয় সেখানে, এটা 1 বছরের একটা কোর্স, সেখানে কিন্তু আমাদের তিন বাহিনীর অফিসাররা কিন্তু একসাথে কালেকটিভলি আমরা সেখানে কাজ করি। আমরা প্ল্যানিং, প্রিপারেশন এবং আমরা এক্সারসাইজ যেগুলো করি সেগুলো আমাদের জন্য অত্যন্ত রিওয়ার্ডিং। তো সেই হিসেবে আমি বলবো যে অতীতের চেয়ে বর্তমানে আমাদের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা কিংবা যে কোনো থ্রেট ট্যাকেল করার যে আমাদের যে স্পিরিটটা, সেটা অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক বেশি, আমি বলবো আগের চেয়ে অনেক বেশি, রেডিনেসটা অনেক বেশি। জি জি, আপনার কাছে একটু যেটা জানতে চাই যে আমাদের নৌবাহিনী, আমাদের একটা বিশাল নৌসীমা বাংলাদেশের, এবং বিশেষ করে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্র সীমা মিটে যাওয়ার পরে ব্লু ইকোনমি নিয়ে বেশ আলোচনা। আমাদের প্রতিবেশী দেশগুলো তারা সেখান থেকে তেল গ্যাস সম্পদ আহরণ করছে। আমাদের সরকারও, এই সরকারও একটা পিএসসি করার উদ্যোগ নিয়েছে, টেন্ডার হয়েছে গেল সরকারের সময়, হয়তো সেটিও হবে। ফলে এটির একদিকে নিরাপত্তার ইস্যু, আরেকদিকে হচ্ছে আপনার সম্পদ আহরণ এবং সেখান থেকে অর্থনীতিকে কাজে লাগানোর ইস্যু। এই দুটো বিষয়ের যে সমন্বয়, এই দুটো করার ক্ষেত্রে আমাদের নৌবাহিনীর সক্ষমতা কতটুকু ইন কম্পেয়ার উইথ আওয়ার নেইবার্স? অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনার। অ্যাকচুয়ালি ব্লু ইকোনমি একটা বাজওয়ার্ড হয়ে গিয়েছিল 2010-এর পর থেকে। এখানে যে মনে করেন আপনার একটা বাড়ির সামনে একটা আঙ্গিনা আছে, আপনি নর্মাল ভেজিটেবল গ্রো করেন, বাট ইউ ডোন্ট নো যে এটার নিচে যে অনেক পুরনো কালের কোনো স্বর্ণ, সোনা দানা, মিনারেলস থাকতে পারে। এটা বিষয়টা এরকমই। আমাদের সমুদ্র এলাকায় যে আসলে কী ধরনের সম্পদ আছে
তার পুরোপুরি অ্যাসেসমেন্ট আমরা এখনও করতে পারিনি। বাট আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের সামনে এখন ওপেন করেছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশই এটাকে নিয়ে ক্যাপিটালাইজ করছে। বর্তমানে বাংলাদেশে ইকোনমির বা জিডিপির মাত্র 3.2 আপনার এই ব্লু ইকোনমিক সেক্টর বা সমুদ্র অ্যাক্টিভিটি থেকে আসে, যার পরিমাণ হচ্ছে $6.2 বিলিয়ন। বাট এইখানে এইটাকে আগামী 5-6 বছরের মধ্যে এটাকে $50 বিলিয়ন নেওয়ার মতো সুযোগ আছে আমাদের। এটার জন্য প্রয়োজন হচ্ছে আপনার সরকারি বিভিন্ন ধরনের পলিসি ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আমরা যে পলিসি অনুযায়ী আমাদের এটা বানাবো, সিকিউরিটি এবং এটার এক্সিকিউশন। সো এই সমস্ত আরও কিছু জিনিস এক্সপার্টরা বলে থাকেন এটার সঙ্গে রিলেটেড। আপনি বলেছেন যে এটার সিকিউরিটিগুলি প্রয়োজন। আপনি যদি আসলে আমি বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা কোর কনসেপ্ট হচ্ছে আপনার সিকিউরিটি। ইনভেস্টমেন্ট বলেন বা দেশীয় লোকজন যে কাজ করবে ফ্রি মাইন্ডে, ফ্রি তার উইদাউট টেনশন, সেটার জন্য সিকিউরিটিটা খুব বেশি প্রয়োজন হয়। সো সেটার জন্য আমাদের সক্ষমতা আছে, বাংলাদেশ নৌবাহিনী সেটা দিয়ে যাচ্ছে। এবং ধরেন যে লাইন অফ কমিউনিকেশন আছে আমাদের বিভিন্ন দেশ থেকে, নর্মালি 90% আমাদের, যেহেতু আমরা ইম্পোর্ট নির্ভর অনেকটাই, সো আমাদের 90% সমুদ্র বাণিজ্য কিন্তু সমুদ্রদের পথেই হয়। সো সেগুলোর নিরাপত্তা, আপনার যারা হিউজ ফিশিং অ্যাক্টিভিটি হয় সমুদ্রের মধ্যে, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ধীরে ধীরে চালু হচ্ছে। এবং আমরা যদি এটাকে এনশিওর করতে পারি, যেহেতু সমুদ্র একটা ভয়ঙ্কর এলাকা, সাধারণত মানে সাধারণ লোকজন এটার বিষয়ে একটা ভয় করে বা এটা একটা সহজে দেখা যায় না। মনে করে এই মুহূর্তে বাংলাদেশ নেভির 7টা থেকে 8টা জাহাজ বিভিন্ন ডিউটিতে আছে, সমুদ্রের মধ্যেই 3-4টা আপনি পাবেন বিভিন্ন ডিউটিতে তারা এমপ্লয়েড আছে। সো এই ধরনের অ্যাক্টিভিটিগুলা যদি জনগণ জানতো ভালো মতো বা বুঝতে পারতো যে আসলে এই জায়গাটা নিরাপদ, এইখানে আমরা ইনভেস্ট করতে পারি, অনেক ধরনের অপরচুনিটি আছে, আমরা কিন্তু দেশের এবং বিদেশের ইনভেস্টরদেরকে আরও অ্যাট্রাক্ট করতে পারতাম, সেটা আমাদের ইকোনমিতে হিউজ একটা ইম্প্যাক্ট রাখতে পারতো। জি হ্যাঁ ভাই, আপনার কাছে রাজিক ভাই যেটা একটু শুনতে চাই সেটা হচ্ছে যে বিমান বাহিনী নিয়ে সাধারণ মানুষের ধারণা খুব কম। তারা মনে করেন ধরেন সেনাবাহিনীকে দেখা যায়, নৌবাহিনীকে অন্তত উপকূলের লোকজন অনেক বেশি দেখতে পারেন এবং অন্য তাদের কার্যক্রমের দৃশ্যমান যে তারা জাহাজে থাকেন। বিমান বাহিনী সম্পর্কে সাধারণ মানুষের আমজনতার ধারণা হচ্ছে তারা বিমান চালায় এবং ইয়ে করে, আবার তারা এয়ারপোর্টে গেলে কী হয় যে দেখে সেটি হচ্ছে সিভিল এভিয়েশন। বিমান বাহিনী আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আগামী দিনে বা বাংলাদেশের যে অগ্রযাত্রার একটা গল্প রচিত হচ্ছে বা আন্তর্জাতিক, সেখানে কি কি ধরনের অবদান রাখছে এবং কিভাবে রাখছে? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিমান বাহিনী আসলে বিমান বাহিনীর কাজ হলো আকাশে ফ্লাই করা, উড্ডয়ন করা, বিমান চালানো, পাইলট হওয়া, বিমান চালানো। সো এই বিমান চালানোর জন্য পিছনে অনেক লোক থাকে যারা এই বিমান রেডি করে, তারপরে আপনার আবহাওয়া থেকে শুরু করে কন্ট্রোলার, অনেক লোকজন আছেন। সো এটা হলো এয়ারফোর্সের বেসিক কাজ। আর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিমান বাহিনীর ভূমিকা যদি বলেন যে সারা দুনিয়াতে এভিয়েশন সেক্টর এখন সবচেয়ে প্রমিজিং এবং ব্লুমিং একটা সেক্টর। সো আমাদের যে দক্ষ জনবল আমরা তৈরি করছি, এই জনবলের চাহিদা সারা দুনিয়া জুড়ে। আপনি জাস্ট চিন্তা করেন যে এখনও বাংলাদেশের যারা সিভিল পাইলট আছে, আমার ধারণা তার 70% হবে বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী থেকে রিটায়ার করে এখানে আসছে। সে যদি এখানে না আসতো তাহলে কিন্তু তাকে হয়তো এখনও যেটা হয় 50-60 লাখ 70 লাখ টাকা খরচ করে দেশে আপনি ট্রেনিং নিতে পারেন, আর বিদেশে গেলে কিন্তু 20 টাকার উপরে লাগে, যেটা নাকি US বাংলা ট্রাই করেছিল, এখন দে আর এগেন মানে ফলিং ব্যাক, যে ওইটা করা যাবে না। তো এইটা শুধু কিন্তু আপনি শুধু পাইলটের ক্ষেত্রে দেখতেছেন, এরকম বিমানের মেনটেনেন্স বলেন, সারা দুনিয়াতে আমাদের লোকজন আছে, অনেক লোকজন আছে যারা নাকি আপনার বোয়িং অথবা ইয়াতে চাকরি করছে, আমাদের এখানে ট্রেনিং করে। আচ্ছা, মানে বোয়িং কোম্পানিতে তারা তৈরি করছে, ম্যানুফ্যাকচার বা। সো এই যে মানব সম্পদের যে উন্নয়ন, এবং এদেরকে আমাদের দেশে যতটুকু আমরা রাখতে পারি রাখলাম, না রাখতে পারলে যাদের কাছে আছে ওখানে কিন্তু তারা অনেক ভালো মানব সম্পদ হিসাবে আমরা এক্সপোর্ট আমরা ওখানে পাঠাচ্ছি এবং পাঠাবো ভবিষ্যতে। এবং এই জন্য কিন্তু আমাদের বিমান বাহিনীর সৈনিক যারা, আমরা যাদেরকে এয়ারম্যান বলি, ওদের যে ট্রেনিং ইনস্টিটিউট, আপনার ওই ট্রেনিং ইনস্টিটিউটের বর্তমান যে সিলেবাসটা, এই সিলেবাসটা আপনার কমপ্লিটলি আইকাওয়ের
যে রিকমেন্ডেড সিলেবাস ওইভাবে হয়, এবং ওখানকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে, হি ক্যান সিক ফর এ জব, এবং এটা অ্যাপ্রিসিয়েটেড। তো এরকম এইটার ভ্যালু কিন্তু আমি এখন আপনাকে বলতে পারবো না যে এটা $10 মিলিয়ন অথবা $1 বিলিয়ন, বাট এটা লং টার্ম। এবং আমাদের বর্তমান বিমান বাহিনী প্রধান উনি আসার পরে যেমন মানব সম্পদ উন্নয়ন, কারণ আপনারা সবাই আমরা বুঝি, দেশবাসীর সবাই বুঝে যে বিমান বাহিনী বিশেষ করে এটা হলো টেকনোলজি ওরিয়েন্টেড একটা ফোর্স। সো এটা আপনাকে প্রত্যেক দিন এটার টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে এবং আপনাকে এর সাথে এক পার্ট থাকতে হবে, আপগ্রেড হইতে হবে। সো এই যে মানব সম্পদের উন্নয়ন, আমাদের যে হাজার হাজার লোক আছে এদের উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের একভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে। আমাদের কিন্তু এখনও মেজরিটি হলো ইম্পোর্ট, এবং বিমান বাহিনী অথবা বিমান রিলেটেড যে কোনো ইম্পোর্ট মানে শত কোটি টাকার নিচে কিছু নাই। সো ফার্স্ট অফ অল আমরা এটা সেভ করতে পারবো। আর দ্বিতীয় হলো আমরা এই যে দক্ষ মানব সম্পদ যে বিদেশ যাবে, বাইরে যাচ্ছে, ওখান থেকেও কিন্তু আমরা অনেক বড়। আমি আর দুটো বিষয়ে আলোচনা করতে চাই, জানি না সময় পাবো কিনা। তার একটা হচ্ছে যে আমাদের যে কোনো ক্রাইসিসে আমরা সেনাবাহিনীকে দেখি, এই সাম্প্রতিক সময়েও এখন প্রচুর বন্যা হচ্ছে এবং আনইউজুয়াল বন্যা। ধরেন কুমিল্লা, ফেনী বা নোয়াখালীতে যে অগাস্ট মাসে বন্যা হবে এই ইতিহাস আমাদের 52 বছরে ছিল না। ফলে এটি যখন হলো তখন সেটি সামাল দিতে স্বভাবতই হিমশিম খেতে হয়েছে। সেই সময়ে স্থানীয় সরকার নাই, পরিস্থিতিগত কারণে সিভিল প্রশাসনে প্রায় ভেঙে পড়েছে। ফলে আমি ছিলাম সে সময় কুমিল্লায়, আমাকে আভারের অভিজ্ঞতা হচ্ছে যে মূলত কুমিল্লা ক্যান্টনমেন্ট অথবা নৌবাহিনী সেখান থেকে অথবা বিমান বাহিনীর জাহাজ দিয়ে ত্রাণ দিচ্ছে, এবং এমন এমন দুর্গম এলাকা সেখানে যাওয়ার মতো স্পিডবোটও সবার কাছে নাই, সিভিল প্রশাসনের কাছে নাই। ফলে এই ধরনের সংকট আপনারা আসলে কিভাবে সামাল দেন? কারণ আপনার তো ট্রেনিং হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, যুদ্ধের ট্রেনিং, সেটা কিভাবে করেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই কোয়েশ্চেনটার জন্য। আমাদের ট্রেনিং অপারেশন এনভায়রনমেন্টের জন্য একটা হয়ে থাকে, আমাদের আরেকটা প্রশিক্ষণ হয়ে থাকে অপারেশনস আদার দ্যান ওয়ার। আচ্ছা, অপারেশনস আদার দ্যান ওয়ারের মধ্যে পিস কিপিং আছে, পিস মেনটেনেন্স আছে, অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা মূল উপাদান। তো আমরা প্রতি বছরই আমাদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেখানে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টটাকে একটা অন্যতম মূল উপাদান হিসেবে আমরা চিন্তা করে থাকি, এবং এটার একটা স্ট্রাকচারাল ট্রেনিং কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে থাকি। এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ট্রেনিংটা সেটা কিন্তু আমাদের যে সরকারিভাবে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের সাথে ইন্টিগ্রেটেড ওয়েতেই কিন্তু আমাদের এই ট্রেনিংটা এবং এটার প্রিপারেশনসটা হয়। প্রিপারেশনস বিফোর দি ডিজাস্টার, ডিউরিং দি ডিজাস্টার অ্যান্ড আফটার ডিজাস্টার, এইটার 3টা মাত্রাতেই আমাদের এই ট্রেনিংটা হয়ে থাকে। এরপর আপনি যেটা বললেন যে আপনি ওখানে গিয়েছিলেন কুমিল্লাতে এবং আপনি দেখেছেন সেখানে আমাদের সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর সদস্যরা কিংবা তাদের অ্যাসেটগুলোকে ব্যবহৃত হচ্ছে। তো এ ধরনের যে কোনো একটা জাতির ক্রান্তিকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের যে সক্ষমতা আছে বা যে ক্যাপাসিটি বিল্ডিংটা হয়েছে, ক্যাপাসিটি বিল্ডিংটা কীভাবে হয়েছে? ট্রেনিংয়ের মাধ্যমে হয়েছে। সেটাকে আমরা কাজে লাগাই। এবং আমাদের যে অ্যাসেটগুলো আছে, সাপোজ আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো ট্রাইশাক বোট আছে, সেই বোটগুলোকে সেগুলো আমরা সেন্ট্রালাইজ ওয়েতে আমরা সেই দুর্যোগ এলাকায় নিয়ে যাই। আমাদের অপারেটর আছে, আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, আমাদের নৌবাহিনীর বোটগুলোও কিন্তু সেই চিটাগং থেকে ট্রাকে করে নিয়ে এসেছে। আর এবার আরেকটা কথা না বললেই নয় যে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু আমাদের সাধারণ জনগণ যার যা কিছু ছিল তা নিয়ে কিন্তু বন্যা উপদ্রুত এলাকায় চলে গিয়েছিল। এটাও কিন্তু একটা বিরাট একটা ইন্সপায়ারিং একটা ব্যাপার। বিজিবি, পুলিশ, সকলে, ইভেন নর্মাল সিভিলিয়ানসরাও। এবং চিটাগং থেকে আপনার ফৌজদারহাটের যে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো আছে সেখান থেকে মানুষজন বোট কিনে নিয়ে ট্রাকের উপর তুলে সেখানে চলে গিয়েছে। সেটা আমি নিজে চোখে দেখেছি। জেনারেল ইরফানুল ইসলাম খান আছেন আমাদের সঙ্গে, ব্রিগেডিয়ার জেনারেল ইরফান, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ নিয়ে আমরা দেখি একদম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান বলি কিংবা এদিকে চীন বলি, ভারত বলি, সবার অনেক আগ্রহ, তারা আমাদের অনেক কিছু নিয়ে কথা বলেন। সেটার সম্ভবত আপনি যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলেন যেটা যুক্তরাষ্ট্র লেড, অথবা যদি বিআরআই এর কথা বলি, সব জায়গায় বাংলাদেশ। তার মানে সম্ভবত আমাদের জিওগ্রাফিক্যাল অবস্থানটা একটা ম্যাটার করে। তার মানে এখানে আমাদের স্বার্থ রক্ষার বিষয় আছে যেটা নিশ্চিতভাবে সরকার করবে। সেই কাজে সরকারকে নিরাপত্তা আসপেক্ট বলেন বা অন্য জায়গায় আপনারা কীভাবে পাশে থাকছেন সেটি জানতে চাই। কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী গ্লোবাল একটা ব্র্যান্ডও বটে। শান্তিরক্ষী মিশনে আমরা সবচেয়ে বেশি সৈন্য প্রেরণ করছি ধারাবাহিকভাবে।
ফলে সেইটা একটা বাড়তি চ্যালেঞ্জও মনে হয় কিনা? আপনার প্রশ্নটা দুটো ভাগে আমি উত্তর দিতে চাই। প্রথমত, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে যে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা ইজ ভেরি, আই মাস্ট সে, ভেরি কমান্ডিং। এই অঞ্চলে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান বা স্ট্র্যাটেজিক যে ইমপ্লিকেশনসগুলো আছে, আমাদের দেশটা আমাদের বর্ডারের একটা বিরাট অংশ যে ইন্ডিয়ার সাথে বর্ডার, আর সাউথ ইস্টে মিয়ানমারের সাথে বর্ডার, এবং আমাদের দেশটা একটা লিটোরাল স্টেট, আমাদের বে অফ বেঙ্গল ওপেনিং আছে। তো সেদিক দিয়ে আমাদের দেশটার যে বিরাট অপরচুনিটি, আমাদের দক্ষ জনশক্তি আছে, আমাদের অপার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যেই রেডিমেড গার্মেন্টসে কিংবা অন্যান্য অনেক সেক্টরে আমরা অনেক বেশি আমাদের অর্জন করতে পেরেছি। আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা, এটা যেমন পিস কিপিং মিশনে গিয়েও হয়েছে, রেডিমেড গার্মেন্টসেও হয়েছে, এবং আমি বলবো যে আমাদের দক্ষ জনসম্পদের ক্ষেত্রেও আমাদের একটা ব্র্যান্ডিং হয়েছে। এখন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিভাবে করে আমাদের সেনাবাহিনীকে কিংবা সশস্ত্র বাহিনীকে আমরা প্রিপেয়ার করব। আপনি হয়তো জানেন যে আমাদের ন্যাশনাল ডিফেন্স কোর্স বলে একটা কোর্স আছে, এনডিসি, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার যারা আছেন, সেই সাথে আমাদের সিভিল সার্ভিসের এডিশনাল সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলরা সেখানে জয়েন করেন। এবং সেখানে কিন্তু স্ট্র্যাটেজিক যে ভিশনসগুলো আছে, একটা দেশের ফিউচার যে কোনো একটা পার্সপেক্টিভে স্ট্র্যাটেজি কী হতে পারে, সেটা ডিপ্লোম্যাটিক লেভেলে কী হতে পারে, সেটা অপারেশনাল লেভেলে কী হতে পারে, সেটা ইকোনমিক লেভেলে কী হতে পারে, সেটা নিয়ে কিন্তু ব্যাপক সেখানে আলোচনা হয়, ব্যাপক সেখানে এক্সারসাইজ হয়। এবং সেটা কিন্তু একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম যেখানে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা এক করতে পারি। এবং যে কারণে কিন্তু আমাদের সিভিল মিলিটারি কোঅপারেশনটাও অনেক বেশি সমৃদ্ধ। এবং আপনি যেটা বলেছেন যে আমি যেহেতু এখন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ফিজিক্যাল প্রোটেকশন সাইটটা দেখছি, আমি মনে করি যে আমাদের দেশে অতীতের চেয়ে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক বেশি উন্নত হয়েছে এবং আমরা অনেক বেশি যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা বাস্তবমুখী। সো ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ, দূরত্বটাও কমে এসেছে, আমাদের দূরত্বটা অনেকাংশেই কমে এসছে এবং আমাদের যে পারস্পরিক সহমর্মিতা এবং পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং, আমি আগেই বলেছি 3 বাহিনীর মধ্যে ইন্টারঅপারেবিলিটি। এখন আমি বলতে চাই দ্ব্যর্থহীনভাবে যে আমাদের সাথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে ইন্টারঅপারেবিলিটি বা আমাদের যে পারস্পরিক সৌহার্দ্য এবং যে কোনো একটা মিশন অ্যাকমপ্লিশ করার জন্য, যে কোনো একটা দায়িত্ব এন্ড স্টেটে চলে যাওয়ার জন্য আমাদের যে পারস্পরিক যে বিশ্বাস এবং আমাদের যে পারস্পরিক যোগাযোগ, সেটাই আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সাহায্য করবে। জি, কমরেড জাহাঙ্গীর আজাদ, আপনি যদি একই প্রশ্ন আপনার কাছে যে আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের এই যে আমাদের যে জিওপলিটিক্যাল স্বার্থ এবং সেখানে অন্য দেশেরও স্বার্থ আছে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা চীন বলি, তারা যেরকম তার স্বার্থ চাইবে, বাংলাদেশও নিশ্চিতভাবে আমার স্বার্থ সেখান থেকে যতটুকু সম্ভব আদায় করা, সেটা আমাদের সরকার করার কথা। সে জায়গায় আপনাদের ভূমিকাটা কিরকম হয় বা কিরকম থাকে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলে নিতে চাই যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের যে পলিসি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পলিসি, বর্তমান পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন বা চাইনিজ বিআরআই প্রজেক্টের সঙ্গে যে সমস্ত পলিসি, সেগুলির সঙ্গে সশস্ত্র বাহিনী পুরোপুরি অ্যালাইনড। আমরা তাকে পুরোপুরি সাপোর্ট করে যাব এবং এটা অত্যন্ত ইন্টারেস্টিং টু নোট যে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশকে নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখেছি। এর বাংলাদেশ একটা এমন একটা পয়েন্টে আছে যেখানে তাকে খুব সাবধানে মুভ করতে হবে, বিকজ আমাদের পাশে একটা বড় নেইবারিং স্টেট আছে, আরেকটা স্টেট আছে যার ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেশি। তো সব কিছু মিলে বাংলাদেশকে বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার আছেন তাদের সাথে তাদেরকে ইউজ করে আমাদের স্বার্থটাকে ঠিকভাবে আদায় করে নেওয়াটা আমাদের জন্য খুব জরুরি। তো সেইখানে আমি নৌবাহিনীর ভূমিকাটাকে একটু গুরুত্বের সাথে বলতে চাই। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ নৌবাহিনী আপনার 1993 সাল থেকে আপনার ইউএন মিশনে পার্টিসিপেট করে। আমাদের প্রায় 7000-এর উপর জনগণ বিভিন্ন মিশনে, প্রায় 30টা মিশনে তারা পার্টিসিপেট করেছেন। প্রত্যেকটা মিশনেই তারা সুনামের সাথে তাদের কাজগুলি সম্পন্ন করে এসেছেন। স্পেশালি মেনশনেবল 2টা মিশন, সেটা হচ্ছে যে ইউনিফিল, যেটা একমাত্র মেরিটাইম মিশন ইউএন যেটা অপারেট করে, সেটা লেবাননের অপারেট করছে।
মেডিটেরিয়ান সিতে অত্যন্ত সাফল্যের সাথে গত 14 বছর ধরে আমাদের শিপ ওখানে অপারেট করছে। আরেকটা মিশন আছে সুদানে, আমাদের কন্টিজেন্ট, সেখানে প্রায় 1000 মাইলের লজিস্টিক লাইনে আমরা আমাদের অপারেশন করে থাকি। তো এই দুইটা জায়গা ছাড়াও আমরা কিন্তু বাংলাদেশকে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, মেরিটাইম প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করি। যেমন ধরেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন নামে একটা আছে, সেটার আমরা এটাকে বাংলাদেশ নেভি থেকে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন IONS আছে, WPNS আছে যেটা ওয়েস্টার্ন প্যাসিফিকে এবং ইন্ডিয়ান ওশানে, NIOHC যেমন হাইড্রোগ্রাফিক কমিশন আছে। এই সমস্ত জায়গাগুলোতে আমরা অত্যন্ত সাফল্যের সাথে বাংলাদেশ নৌবাহিনীকে রিপ্রেজেন্ট করছি। আমাদের প্রশিক্ষণের মান, আমাদের যে লোকজন এই সমস্ত অর্গানাইজেশনে কাজ করেন, তাদের সুনাম অলরেডি অনেকটাই তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এইটা আমার মনে হয় আরও ভালো হবে, এই ধারা অব্যাহত থাকবে। যে আমরা একদম শেষ সময় এয়ার কমান্ডার আব্দুর রাজ্জাক, আপনি যদি শেষ সময় একটু যুক্ত করেন, এই যে বাংলাদেশের একটা লক্ষ্য এবং শেষ পর্যন্ত তো মানুষ হচ্ছে প্রধান ইস্যু, মানে যে বিশাল একটা স্বপ্ন নিয়ে 71-এ দেশের মানুষ সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লক্ষ্য একটা সমতার বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, সেটার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা বা আপনাদের কার্যক্রম? দেখেন, একটা দেশের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করে সরকার, এবং আমরা অবশ্যই সরকারের অংশ। আমরা সবাই এখানে যারা আছি আমরা সরকারের অংশ। সুতরাং আমাদের যে বিশাল স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধীনভাবে কথা বলতে পারার আকাঙ্ক্ষা এবং একটা উন্নত ভবিষ্যৎ। তো প্রথম দুটো হয়তোবা আমরা পাচ্ছি, মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে, পাবো, বাট উন্নত ভবিষ্যৎ এটার জন্য আমাদেরকে শিক্ষায় জোর দিতে হবে। তো এই শিক্ষা এবং আমাদের যে যে প্রফেশনে আছি, যে কাজে আছি, সেই জিনিসটা আমাদেরকে ভালো করে করতে হবে। তো এই ক্ষেত্রগুলোতে আমরা আমাদের দিক থেকে কাজ করে যাব। আমাদের যেটা বললাম যে আমাদের মানব সম্পদের উন্নয়ন, আমাদের যে বিশাল জনগোষ্ঠী আছে, মানব সম্পদ আছে, এদেরকে যদি আমরা সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দুনিয়ার অনেক দেশ কিন্তু অলরেডি নেগেটিভ ইয়াতে চলে গিয়েছে। এক্স্যাক্টলি, বয়স্ক মানুষ বেশি। সুতরাং এই মানব সম্পদের রিকোয়ারমেন্ট সারা দুনিয়াতে ছিল, আছে এবং থাকবে। সুতরাং আমাদেরকে এই জায়গাটাতে কাজ করতে হবে এবং সেই জন্য আমাদের বিমান বাহিনীর স্কোপ যেটুকু আছে, আমাদের সশস্ত্র বাহিনীর স্কোপটা আপনি যদি জাতীয় পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে খুবই কম, বাট আমাদের মাধ্যমে আমরা শুরু করতে পারি এবং আমরা এটাতে শুরু হয়েছে। আমাদের যে 3 বাহিনীর আমরা যে সদস্যরা যারা ইউএন মিশনে যাচ্ছি, ওখানে কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরা যেই ভূমিকাতে যাচ্ছি, বিমান বাহিনী যে বিমান নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা আমেরিকান বলেন, রাশিয়ান বলেন, সবাইকে সার্ভিস দিচ্ছি। আমাদের সার্ভিসে সবাই সন্তুষ্ট। একই জিনিস কিন্তু আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী সবার ক্ষেত্রে। তো এই যে জিনিস আমাদেরকে দেখে কিন্তু দেশের বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও শিক্ষা নিতে পারে। কারণ আমরা এইভাবে সবাইকে যদি আমরা এই পরস্পরকে দেখে যদি অনুপ্রাণিত হই, তাহলে নিজেদেরকে আমরা আরও সামনে নিয়ে যেতে পারবো। আমরা ওই যে উন্নত জীবন অথবা উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো সারা দেশের মানুষ। অনেক ধন্যবাদ এয়ার কমান্ডার রাজ্জাক, অনেক ধন্যবাদ কমান্ডার জাহাঙ্গীর আদেল এবং অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ ইরফানুল ইসলাম খান। দর্শক, আমাদেরও প্রত্যাশা একটি সাম্য, স্বাধীন এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশের যে যাত্রা, যে স্বপ্ন 71-এ শুরু হয়েছিল, সেই স্বপ্নের যাত্রায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বরাবরের মতোই গণমানুষের পাশে থাকবে, মানুষের পক্ষে থাকবে, সেই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।